নমস্কার, আমি অর্পিতা। নিউজ প্রাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর। কলকাতা থেকে রওনা দিল বাংলাদেশের দিকে প্যাসেঞ্জার ভর্তি বাস। শুরু হয়েছে ভারত বাংলাদেশ বাস পরিষেবা। দেশে ফিরছেন বাংলাদেশের নাগরিকরা। দেখুন সেই ছবি সরাসরি নিউজ প্রাইম টাইমসের পর্দায়। अरे दुर्गा दा গুটুদা, এত ছবি তুমি কোথায় দেবে? কোথায় দেবে? আমরা নেব, তোমাদের কাছেই পাঠাবো। আমরা এটা নেব না। তাহলে করছি না। যা। আমরা দেখে নেব রাজ্য বিধানসভার স্পিকার সহ অন্যান্যরা কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। যে বাংলাদেশটা অত্যন্ত আমাদের কাছে এটা খুব সেন্সিটিভ ম্যাটার, দিল্লি দেখাশুনো করছে, সুতরাং এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হোক, এটাই আমরা চাই। এর থেকে বেশি কিছু বলা হচ্ছে। স্যার, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে রাস্তায়, হ্যাঁ, এটা দেখে তো স্যার আপনার তো মানে কোথাও মনে একটা বেদনা জাগে। এটা তো কয়েকজন হুলিগানের কাজ, কিন্তু কোথাও কি একটা স্যার মনে দাগ কেটে যাচ্ছে না? সারা পৃথিবীর লোক দেখছে এই ব্যাপারে, আমি পৃথকভাবে কি বলবো। ঠিকই অত্যন্ত পরিতাপের বিষয়। আজকের দিনে, বিশেষ করে 22শে শ্রাবণের দিন, এদিনটা এমনি আমাদের সবাই মন ভারাক্রান্ত। এখনও রবীন্দ্রনাথকে উন্মোচন করতে অনেক দিক বাকি রয়েছে। এই যে আপনারা যে সমস্ত সঙ্গীত হচ্ছে, কোন প্রেক্ষাপটে কোন সঙ্গীত কখন রচনা করেছেন, এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমার কাছে একটা বই আছে, আমি পড়ে পড়ে মাঝে মাঝে দেখি, এবং তাতে আমি দেখি যে অনুভূতি এবং যেভাবে বহিঃপ্রকাশ রবীন্দ্রনাথের, আমাদের মনকে সত্যি নাড়া দিয়ে যায়। আজকের দিনটা একটা বিশেষ দিন। আজকে এসব না হলেই ভালো হতো, এইটুকুই বলবো। স্যার, আপনার একটা ছোটোবেলা কি বাংলাদেশের সঙ্গে আপনাদের তো একটা নিবিড় যোগাযোগ, আমি বর্তমান পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করছি। তো মনটা সত্যি কথা খুব বিষণ্ণ আমাদের। আমরা মানসিকভাবে আমাদের খুব খারাপ লেগেছে কালকে সব ছবি দেখে। এর সমস্ত মানুষেরই হয়তো মনে তাই হয়েছে, এর থেকে বেশি কিছু বলবো না। 22শে শ্রাবণ পালন হচ্ছে না স্যার, 22শে শ্রাবণ বয়কট। সে তো দেখুন ওদের দেশের, ওদের কি আর ওদের অভ্যন্তরীণ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। কে বয়কট করছে, কেন বয়কট করছে, ওদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে কোনো মন্তব্য করবো না আমরা। রবীন্দ্রনাথ তাকে সাবস্টিটিউট করার মতো এখনও সেই ধরনের কোনো কবি বা সাহিত্যিক উঠে এসছেন বলে আমার মনে হয় না। সেই জন্য তিনি বিশ্বকবি, এর থেকে আর কী বলার আছে। তার বোধের জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথের রচনা করা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকের দিনে। বিশেষ করে স্যার, আপনি অধ্যক্ষ হওয়ার পর কখনো বাংলাদেশ গেছেন? ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল, সেখানে আমি গেছিলাম। ঢাকায় হয়েছিল, বরিশালেও আমি গেছিলাম। আমাদের যে পিতৃপুরুষের ভূমি ছিল সেইখানে, বাস সেইটুকু দেখার পরে আরও একটু মনটা খারাপ হয়ে গেছে। পিতৃপুরুষের ভূমিতে আপনি গেছেন, মানে ওখানে গেছিলেন? আমি গেছিলাম, বরিশালে গেছিলাম, কিন্তু এত মানুষের ভিড় ছিল যে সেটা ওই যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়িটায় এত মানুষ ঢুকে পড়েছিল আমি যাওয়ার ফলে আমি আর ভেতরে যাইনি। ওখানে এক ভদ্রমহিলা ছিলেন, তিনি অধ্যাপিকা ছিলেন, তার সঙ্গে দু চারটে কথা বলেই আমি চলে এসেছি। কারণ ওখানকার যারা ওই বাড়িতে যারা থাকতেন তারা খুব ডিস্টার্ব ফিল করছিলেন। আমি বলতে পারবো না, আমার পরিবারের কেউ নেই এখন ওখানে। আমাদের অনেকে পরিচিত লোকজন, তাদের আত্মীয় স্বজন রয়েছে, সবাই খুব উদ্বেগের রয়েছেন, এটা আমি বুঝতে পারি। আমি নিজে বহু মিটিংয়ে বলেছি, সবাই বলেছি, আমি গর্ব তখন অনুভব করি যখন বাংলাদেশ হওয়ার পর বাংলা ভাষা রাষ্ট্রপুঞ্জের দ্বারা স্বীকৃত হলো আন্তর্জাতিক একটি ভাষা হিসেবে। আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, কিন্তু বাংলা ভাষার স্বীকৃতি ছিল না। বাংলাদেশ হওয়ার পরেই বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং রাষ্ট্রপুঞ্জ সেটাকে স্বীকার করে দেয়। এটা আমার কাছে অহংকার ছিল। আমি বহুবার বাংলাদেশের উপ হাই কমিশনের অফিসে গিয়ে বহু সভা করেছি, বহু মিটিং করেছি, সেখানে আমি এই কথা বলেছি। এবং আমাদের সংস্কৃতি, আমাদের জীবনযাপন, আমাদের পোশাক পরিচ্ছদ, অনেক কিছুর মধ্যে আমাদের মিল আছে, সাহিত্য, সব কিছুতে মিল আছে। এই আজকের যে ঘটনাগুলো ঘটছে এটা দুঃখের, বেদনার, এর বেশি আমার কিছু বলছি বহিঃশত্রুর একটা আশঙ্কা। কোনো এই নিয়ে কোনো আমি আমার কথা বলে দিয়েছি।
এর বেশি আমার একটা অন্য বলার নেই। শুনুন না, বাংলাদেশের কোনো ঘটনা মনে পড়ে সেই ছোটোবেলার স্মৃতি? আপনার অরিজিন কি বাংলাদেশে? না, এই যে হুগলি, হ্যাঁ আমি হুগলির লোক। মানে এই দেশীয়। আমার স্ত্রী ময়মনসিংহের মেয়ে, আমার স্ত্রী ময়মনসিংহের মেয়ে। সেরকম কোনো বাংলাদেশি আর এদেশি হিসেবে আমার মধ্যে কোনো রকম পার্থক্য নেই, আমি বুঝি না। এবং দেশ স্বাধীন হওয়ার পরের দিনই আমি বাংলাদেশে ঢুকে গিয়েছিলাম, যশোর এবং খুলনা ঘুরে চলে আসি। আবেগ এতটাই ছিল। যেদিন স্বাধীন হয়েছিল মিয়াজি আত্মসমর্পণ করেছিল, তারপরের দিনে আমি গাড়ি নিয়ে বাংলাদেশে ঢুকে গিয়েছিলাম। তখনও সেই রাবারের বেগুন নদীর ওপর দিয়ে যেখান দিয়ে ট্যাঙ্কগুলো গেছে সেইসবগুলো ঘুরে ঘুরে যশোরের রেডিও স্টেশন, খুলনা রেডিও স্টেশন ঘুরে চলে আসি। আর আবেগ এতটাই আমার মধ্যে আছে। টাকার দাম পড়ে গেছে, অর্থনৈতিকভাবে দুর্বল। আমার বাবা কাকা যেটা সব ওখানকার, হ্যাঁ আপনার বাবা কাকা দেশের সব ওখানেই জন্ম, আমার জন্ম এখানে, কিন্তু আমি বাংলাদেশে আমার বাবা কাচাটা কারণ এবং আমার জ্যাঠামশাই দেশ ভাগের পরেই চলে এসেছিলেন, কিন্তু কাকা ছিলেন, কাকা ওখানে ছিলেন আমাদের মানিকগঞ্জ সাব ডিভিশন, এখন মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট হয়েছে। সেই মানিকগঞ্জে আমাদের বাড়ি, গ্রাম অজপাড়াগা, খেরুপাড়া বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমাদের সব। আমি গেছি ওখানে, আমি দুবার গেছি। 87-এ এশিয়া কাপ হয়েছিল, 87-এ আমি খেলতে গিয়েছিলাম, তারপরেও 93-তে গিয়েছিলাম। আমি আমার দেশের বাড়িতেও ঘুরে এসেছি। কোনো রাস্তা নেই, শুধু নৌকো দিয়ে যেতে হয়, এমনি গরমকালে সাইকেলে যাতায়াত করা হয় এই। কিন্তু এখনও আমার খুড়তুতো দাদা ওখানে যাতায়াত করে। সময় হয়েছে মূর্তি ভাঙা। এখন এখানে আমার যেটুকু বলার সেটা হচ্ছে এক্ষুনি কিছু বলাই যাবে না, কারণ হচ্ছে জলটা গড়াচ্ছে। জলটা যে কোথায় গড়িয়ে দাঁড়াবে, কিভাবে সেটেল হবে। যেমন আজকেই আমি শুনলাম ওখানকার একজন খুব নামী নেতা, তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথেরই জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে, তার জায়গায় কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হবে। কিন্তু আই এম নট শিওর যে এই জল গড়াতে গড়াতে, রং পাল্টাতে সবাই ওজন জল মাপছে প্রত্যেকে। উগ্রপন্থী যারা ঢুকে পড়েছে, যারা মারছে, মানুষ মারছে, আজও মারছে, তারাও কিন্তু ভাবছে এরপর কি। আর যারা ধরে যে 30% লোক হয়তো এইটার ভেতর জড়িয়ে আছে, কিন্তু 70% নেই। এত অতিথি বৎসল ওরা, এত ভালো নেচার ওরা, এবং শান্তিপ্রিয় হচ্ছে বড় কথা। সেখানে ওদের অত আতিথেয়তা এত বেশি, ওখানে গেলে একেবারে ঘিরে রাখে, বুকে করে রাখে। তো সেই লোকগুলো এটা করতে পারে না। নিশ্চয়ই রবীন্দ্রনাথ ভাঙতে পারে না, সে মুজিবের মূর্তি ভাঙতে পারে না, এগুলো হয় না। তার মানে এটা একটা গোষ্ঠী করছে, কিন্তু সেইটাই তো সব নাম্বারটা নয়, 70% নয়। তো এরাও তো একটা, এদেরও একটা ওজন আছে, সেই ওজনটা কিন্তু একটু একটু করে কাজে লাগবে। তারা চোখ বন্ধ করে থাকবে না। এখন হয়তো আছে একটা ভয়, মানে ঢেউ যাচ্ছে বলে। কারণ এখন চুরির সময়, সব বাড়ি থেকে চুরি হচ্ছে, ওই লোকগুলোর সময়, দুষ্কৃতীদের সময় চলছে। এটা যখন সেটেল করবে তখন আমার মনে হচ্ছে একটা নতুন রকম ফিলোসফি তৈরি হবে, নতুন মতাদর্শ তৈরি হবে। কতটা পাকিস্তানের ইনফ্লুয়েন্স আসবে, কতটা বাইরের থাকবে, চায়নার থাকবে, আমেরিকার থাকবে, বলা মুশকিল। সেই জন্য লেটাস্ট নট একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহাদের তুলে। আমাদের সেই গায়ের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। থ্যাংক ইউ। একটুখানি বাংলাদেশের যে পরিস্থিতি চলে যে ওখানেও বহুবার গেছেন, সেই জায়গাটা দাঁড়িয়ে আজকের অনুভূতিটা মানে কি মনে হচ্ছে? মানে অসম্ভব খারাপ লাগছে, আর কি। অসম্ভব খারাপ লাগছে। এবং যথেষ্ট বয়স হয়েছে, সেই বাকি সময়টা একটা বড় রকম অশান্তির মধ্যেই জীবনটা শেষ হয়ে চাই।
আবার বাংলাদেশ যেতে চান? আচ্ছা ডেফিনেটলি যেতে চাই। আবার ওখানে কাজ পৃথিবীর করতে এমন চান? কোনো জায়গায় নেই যেখানে যেতে চাই না বা যাওয়ার ইচ্ছে নেই আমার। ডেফিনেটলি যাবো। এক জায়গায় যেতাম, সেখান থেকে হঠাৎ যেতে পারবো না, এটা যেন